নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আরেকটি নতুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ফোন ইন অনুষ্ঠান, ফোন আসবে, আপনাদের সাথে কথা হবে। এই প্রসঙ্গে একটা কথা আমি জানিয়ে রাখি, যদিও এখানে বলাটা হয়তো সমীচীন নয়, তবুও বলে রাখি, যারা যারা আমার কাছে অনলাইনে প্রেডিকশন করাতে চান, আমি জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে, ফরএভারের জন্য নয়, এই মুহূর্তে কেবল যারা পশ্চিমবঙ্গে বাস করে তাদের কিন্তু আমি অনলাইন প্রেডিকশন করব। আমি রাজ্যের বাইরে কারোর অনলাইন প্রেডিকশন করব না যারা থাকেন, এবং অন্য দেশ থেকেও কিন্তু আমাকে অনলাইন প্রেডিকশন করার জন্য বলা হচ্ছে। এক্সট্রিমলি সরি টু সে, এই মুহূর্তে আমি প্রেডিকশন করতে পারছি না, অনলাইন প্রেডিকশন করতে পারছি না। অনলাইন প্রেডিকশন কেবলমাত্র পশ্চিমবঙ্গের মানুষজনদেরই কিন্তু আমি করব, ভিন রাজ্যের মানুষজনদেরও কিন্তু করব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। নমস্কার। নমস্কার স্যার, আমার জন্ম হচ্ছে 7ই আগস্ট 1996, 12টা 15 PM মালদাতে। 7ই আগস্ট 1996, 7th August 9691 কানেকশন, 1996 53 মালদাতে। 12টা 15 PM 6369 মালদা। আমি যখনই লাইভ অনুষ্ঠান করতে আসি স্যার, তখনই দেখি মালদা মালদা মালদা, কোচবিহার, তারপরে হচ্ছে আর যে শিলিগুড়ি, রায়গঞ্জ, এইখান থেকে মারাত্মক ফোন আসে। আর আমার বহরমপুরের চেম্বারে আমি যেটা দেখি, ওই বহরমপুরের মানুষজন আর মালদার গুটি কয়েক মাত্র তারা আসেন। কেন আপনি কিন্তু ফেমাস স্যার, আমি বুঝে উঠতে পারি না। অনলাইন প্রেডিকশনের সময় সব বেশিরভাগ আমি তো দেখছি লাস্ট 5-6টা যে আমি লাইভ অনুষ্ঠান করেছি, দেখতে পাচ্ছি শিলিগুড়ি, বরঞ্চ মালদা কম, এটা মালদা হলেও মালদা কম, শিলিগুড়ি ওই দিকে অনেক বেশি, রায়গঞ্জ, কোচবিহার, এইগুলো আপনি খুব ফেমাস স্যার। কেন এরকম হচ্ছে? চেম্বারে আসছে না কেন আমি বুঝে উঠতে পারছি না। আমি একবার বলিনি, 7th August, 7ই আগস্ট 1996, 1996, 12টা 15 PM, 12টা 15 PM, এবং মালদাতে জন্ম। ঠিক 69। যদি আজকের দিনের স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা লক্ষ্য করা যায়, হ্যাঁ স্যার, তাহলে 36312 ক্যালকুলেশন, স্বামী স্ত্রীর মধ্যে মারাত্মক রকমের ঝগড়া আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তুমি আজকে যে ফোন করেছো তার মূল কারণটাই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মারাত্মক রকমের ঝগড়াঝাটি চলছে, এটা আমি লক্ষ্য করতে পারছি। একটা জিনিস কিন্তু, যদি রবির কানেকশন 6953 695331 হঠাৎ করে বাপের বাড়িতে গিয়ে বসে রয়েছে, ও আর আসতে চাইছে না, 693531 693531 63। আমি যেটা লক্ষ্য করতে পারছি, ওই মানে বছর 2 আগে, 2-এর বেশি হবে, বাবা মারা গেছেন তো, 2 বছর 3 মাস 10 দিন। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ছকের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার স্ত্রী কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো স্যার, একদম ঠিক। তোমার স্ত্রী কিন্তু ভীষণ ভালো, আমি যেটা লক্ষ্য করতে পারছি। স্ত্রী কিন্তু কোন রকমের ঝগড়া ঝাঁটি কোনো কিচ্ছু করে না, একদম নয়, ঠান্ডা। এবং ভালো মেয়ে বলতে যা বোঝায় তোমার স্ত্রী, ঠিক একদম। আবার যদি তোমাকেও দেখতে দেখা যায়, হ্যাঁ স্যার, তাহলেও কিন্তু তুমি অত্যন্ত ভালো ছেলে, কর্ম নিয়ে থাকো, কাজ নিয়ে থাকি, বাপ মাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, স্ত্রীকে প্রচন্ড ভালোবাসো, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। কতটা ভালোবাসি, ও বাবার বাড়িতে গিয়ে বসে রয়েছে, আর আসতে এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্যার আমার কি হলো বুঝতে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। এর ভেতরে কিন্তু একটা গল্প রয়েছে, লুকিও না, আজকে একটু বলে দিও সকলের সামনে। স্যার আপনি তো সবই জানেন। আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি ভালো, তোমার স্ত্রী ভালো,
দুজনেই প্রচন্ড ভালো মানুষ, ভালো মনের মানুষ, আপনি বলুন, আপনি ঈশ্বর, আপনি বলছেন, কিন্তু এই বিয়েটা না টেকার জায়গায় কিন্তু চলে যাচ্ছে। বিয়েটা না, এবং আমার যেটা মনে হয় এক্ষেত্রে কিন্তু তোমার কোনো একটা ভুল হচ্ছে, যার জন্য কিন্তু এটা একটা নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে। আমি যে কি করি কেননা বুঝতে পারছি না, কি করলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার এই ক্ষেত্রে প্রয়োজন আছে বলে কিন্তু আমার মনে হয় না। মানে বিবাহিত জীবন খারাপ, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। খুব চটজলদি তুমি একটু গল্পটা বলে দাও। প্রথমে বলো, আমি যেই যেই পয়েন্ট গুলো তুলে ধরলাম, তোমাকে তো আমি চিনি না, তোমাকে আমি জানি না, না না ঠিক বললাম না ভুল বললাম? একদম পুরোটাই তুমি, ঠিক বললেন। তোমার আপনি তো- স্ত্রী, তোমার বাবাকে নিয়ে যেটা বললাম, হ্যাঁ, এগুলো ঠিক বললাম না ভুল বললাম? আপনার ক্যালকুলেশন কখনো ভুল হতেই পারে না। অনেকে অনেক মিথ্যে কথা বলতে পারে, কিন্তু আপনার ক্যালকুলেশন ভুল হতেই পারে। 100-এ একদম পুরো 100% ঠিক বলেছেন। খুব চটজলদি তুমি হ্যাঁ স্যার। এর পেছনের কারণটা আমাকে বলো। স্যার আমি এক সেকেন্ড। হ্যাঁ এর পেছনে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক নেগেটিভ হওয়ার পেছনে মাতৃ প্রভাব আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। বুঝতে পারি স্যার। কিন্তু আমি কোনো কিছু বলবো না এই কারণের জন্যই, তোমার বাবা কিন্তু মাত্র 2 বছর আগে বা 2 বছর হ্যাঁ, মারা গেছেন। সুতরাং তোমার মাকে নিয়ে এখন কোনো কথাই বলবো না, তুমি বলো। স্যার আমি হ্যাঁ, সঠিক মতন যখন প্রেডিক্টটা করতে পেরেছি, এবার গল্পটা তুমি বলো, তোমার উপর আমি ছেড়ে দিলাম। খুব চটজলদি বলো, স্যার গল্প 1-2 বলতে মিনিটের যেটা- মধ্যে। হ্যাঁ স্যার, স্যার গল্প বলতে যেটা, সেটা হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর বাবা আর এবং মায়ের মধ্যে তো দুজনে একসাথে থাকতেন, ঝগড়াঝাটি ভালোবাসা সবকিছু ছিল। বাবা মারা যাওয়ার পর মা বড় একা হয়ে যান। এবার সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কাজে চলে যাই, কাজ থেকে ফিরতে ফিরতে আমার মানে সন্ধে পেরিয়ে যায়, মানে ওই 8টা-9টা হয়ে যায়। ফিরে আসার পর তারপরে মায়ের কাছে যেতে হয়। মা তো একা হয়ে গেছে, এবং বাবা চলে যাবার পর মায়ের কি এক অদ্ভুত ভয় হয়েছে। মায়ের কিন্তু অনেক রোগ, তাই জন্য কি এক ভয় হয়েছে যে মানে বাবা মানে ভূতের ভয়, একা থাকার ভয়। তাই জন্য রাত্রিবেলায় মানে সেই জন্য মায়ের পাশে আমাকে শুতে হয়, আমি মানছি। এবং আমি তো বউয়ের সাথে ছিলাম, বউকে এই কয়েকটা বছর মানে একটুখানি তো স্যাক্রিফাইস করতে হচ্ছে। নিজের ঘর আছে, সবকিছু আছে, এসি লাগানো সবকিছু আছে, মায়ের সাথে শুতে হয়। এবার তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে মানে কি বলবো, মানে যুদ্ধকালীন তৎপরতায় নিজেকে প্রস্তুত হয়ে আবার বাইরে বেরিয়ে যেতে হয় কর্মের জন্য। তার জন্য বউকে আমি সেরকম নিতে পারিনি। কিন্তু হ্যাঁ স্যার, তোমার বড় মাসি কিন্তু মারাত্মক মহিলা। মানে তোমার মায়ের ব্রেন ওয়াশ বা তোমাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক আপনি ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে, তোমার বড় মাসির জায়গাটা কিন্তু আমি মারাত্মক নেগেটিভ লক্ষ্য করতে আপনি কিন্তু পারছি। সত্যি সত্যি তোমার বড় মাসি, তাই না? বড় মাসি যখনই আসে, তোমার তো একাধিক মাসি রয়েছে, তোমার বড় মাসির জায়গাটা। বড় মাসি এসে না মাকে কি সমস্ত বলে যায় না, ভয় দেখায়। বলো বলো, যা বলার আছে চটজলদি বলো। হ্যাঁ, বড় মাসি আসার পর কি যে ভয় দেখায়, কি যে মাকে কি বলে কে জানে। মা সারাক্ষণ ধরে বরং আরো উদ্বিগ্ন হয়ে যায়, আরো আমাকে সবসময় তুই আমার পাশে এসেছো, তুই আমার কাছে থাক, সারাক্ষণ ধরে। এটা কিন্তু মা মাঝে মাঝে কাটিয়ে ওঠে। বড় মাসি যখনই আসে, বড় মাসি এসে কিন্তু কি যে বলে যায় আমি তো জানি না, আমি তো বাইরে থাকি। বড় মাসি কিন্তু মানে নাইট স্টে করে না, মানে এলো কয়েক ঘন্টার জন্য, এসে মাকে কি যে বলে গেল, মা আরো ভয় পেয়ে যায়, আরো অসুস্থ হয়ে যায়, আরো ইনসিকিউর ফিল করে। স্যার আমি কি বলবো, এবার আমি মাকে দেখবো না বউকে দেখবো কিছু ভেবে পাই না। মা ভয় পাচ্ছে, মা বলছে আমার কাছে থাক, আমার কাছে চল। তাই জন্য মায়ের পাশে আমাকে শুতেই হচ্ছে, বউকে স্যাক্রিফাইস করতেই হচ্ছে। আমি তো বুঝতে পারছি, কিন্তু বউও তো বুঝি। তোমার মা তো খাবার খাওয়ার চাইতে বেশি ওষুধ খান, একদমই খাবার যে খান তার চাইতেও বেশি ওষুধ খান। হ্যাঁ, ভীষণ অসুস্থ, বললাম তো। স্যার আমাদের সন্তান কবে হবে একটু বলবেন? সন্তানের জায়গাটা কোনো কিছুই বলতে পারবো না। আচ্ছা, তুমি সারাদিন বাইরে থাকো কর্মের জন্য, ভেরি নাইস। ঘরে ফিরে যদি মায়ের পাশে গিয়ে শুয়ে থাকো চুপটি করে, আয় খোকা আয়, বাস খোকা চলে গেল, মায়ের পাশে শুয়ে রয়েছে, তাহলে এই জন্মে কোনোদিন কিন্তু সন্তান হবে না। মায়ের পাশে শুয়ে থাকলে কি আর সন্তান হয়? এই নেগেটিভিটিটা নিজেদেরকেই কিন্তু ঠিক করার প্রয়োজন আছে। বরং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই যদি করতে হয় বা প্রেডিকশন যদি করতে হয়, তোমার মায়ের করতে হবে। তোমাদের কোনো নেগেটিভিটি নেই, তার জন্যই কিন্তু তোমাদের সেপারেশন, পরবর্তীকালে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। ভেরি ভেরি পর্যন্ত হয়ে যেতে পারে। কি অবস্থা চিন্তা করো। ছেলেকে নিয়ে কারাকারি করছে তা নয়,
সারাদিন ধরে সে কাজ করছে, ঘরে আসার পর তারপর বউয়ের সাথে সময় কাটাবে না। যাই হোক, এই সমস্ত নিয়ে আমি বলতে চাই না। মায়ের যে প্রভাবগুলো, সন্তান আমার চিরদিনের চিরকালের, আরে সন্তান বিবাহের পর স্ত্রীর সাথে সময় কাটাবে না? তাদের নিজেদের জীবনের ক্ষেত্রে তারা কি করেছিল? নমস্কার। নমস্কার স্যার, আমার জন্ম হচ্ছে 12ই আগস্ট 1998, পূর্ব বর্ধমানে 4:10 PM। 6963 কানেকশন। কানেকশন 65। শোনো, আমি একটুখানি বলে নিই। বলুন স্যার। 12ই আগস্ট 1998, 4:10 PM, পূর্ব বর্ধমান। হ্যাঁ স্যার। পূর্ব বর্ধমান। সখী ফাগুন কাহারে 6995। সখী ফাগুন 9631 কানেকশন। সুখী যতন কাহারে 6561 কানেকশন। শোনো, হ্যাঁ, তুমি স্যার, তো বলুন। সার্ভিসের জন্য আমাকে ফোন করেছো। হ্যাঁ স্যার, সার্ভিসের জন্য আমি অনেক পরীক্ষা দিচ্ছি কিন্তু সার্ভিস হচ্ছে না, মানে একটা কথা তোমাকে আমি অবশ্যই বলে রাখি, হ্যাঁ স্যার। আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার কিন্তু কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এর প্রয়োজন নেই। তুমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কখনো যেও না। 3936 কানেকশন। আমি একটা সময় দিচ্ছি, তোমার সেই নেগেটিভিটি, সার্ভিসের জায়গাটা নেগেটিভিটি নেই আপনি কিন্তু। সত্যি সত্যি এত অনেস্ট, 63 এত অনেস্ট, সবাই রেমেডি করলো স্যার, আপনি খুব অনেস্ট। লাভ ইউ স্যার। 9631 36 কানেকশন। স্যার আপনার গানের গলা তো দারুণ। হ্যাঁ, শোনো, স্যার 16th জানুয়ারি 2027, 16th জানুয়ারি 2027 থেকে 28শে জুলাই 2027, এই সময়ের মধ্যে কিন্তু তুমি কাজ পাবে। একদম তুমি নিশ্চিন্ত, একদম লিখে রেখে দাও। যেমন ভাবে তুমি স্যার, আপনি যখন মানে বলেছিলেন আমি পাবোই। পরিশ্রম করে যাচ্ছ, সেরকম ভাবে পরিশ্রম করে যাও। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেটা ভুলে গেলে কোনো মতেই চলবে না। তাহলেই কিন্তু তুমি ডেফিনিট ভাবে কাজ পাবে। থ্যাংক ইউ স্যার। কিন্তু তুমি যখন 39 শুক্র 96, তুমি যখন বিবাহ করবে আচ্ছা বা এই কাজ পাওয়ার পর যখন তুমি স্বাবলম্বী হবে, অর্থ উপার্জন করবে, তখন তুমি অবশ্যই আমার চেম্বারে এসো। অবশ্যই। পূর্ব বর্ধমানে তোমার জন্ম, তুমি এখনো কি পূর্ব বর্ধমানেই থাকো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তো ভেরি নাইস। পূর্ব বর্ধমানে আমার চেম্বারই রয়েছে। মানে আগে তুমি সার্ভিস পেয়ে নাও, নিজের পায়ে দাঁড়াও, তারপর না তোমার বিবাহের জায়গাটা নেগেটিভিটি আমি লক্ষ্য করতে পারছি। আচ্ছা কেমন বিবাহের জায়গাটা কিন্তু নেগেটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। যদিও তুমি প্রেম করো সেটা আমি লক্ষ্য করতে পারছি। 69, হ্যাঁ, শনি শুক্রের অবস্থান মঙ্গলকে হিট করছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো সে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভীষণ রাগী মুডিয়াল টাইপের। বিবাহের নেগেটিভিটিটা অফ করা প্রয়োজন। সেটা বিবাহের সময় করো না, চাকরিটা পেয়ে যাও। চাকরিটা পাওয়ার পর তারপরে তুমি বিবাহের নেগেটিভিটি অফ করে তারপর বিবাহ যা করার করবে। ঠিক আছে? এমনিতে সার্ভিসের জন্য কিন্তু কোনো রেমেডির প্রয়োজন নেই। এবং 16th জানুয়ারি 2027 এর 16th জানুয়ারি থেকে 28 জুলাইয়ের মধ্যে তুমি কাজ পাচ্ছই পাচ্ছ। সব ক্ষেত্রে যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে, আবার সবাইকে যে অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, তা কখনোই নয়। চলে এসেছে 27শে জুন 1905, যে গেছে 69। ওই 2:35 থেকে 2:40 PM এর মধ্যে শিলিগুড়ি। আরেকবার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা বলো তো। 27শে জুন 2005, 2:35 থেকে 2:40 PM এর মধ্যে শিলিগুড়িতে জন্ম। 27শে জুন 2005, এটা কার জন্য? আমার বৌমার জন্য। বৌমা 2005? হ্যাঁ 2005। বৌমা তো বাচ্চা মেয়ে। হ্যাঁ বাচ্চা মেয়ে, ওদের জাস্ট বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে কবে? এখন 1 বছর হয়নি।
বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। স্যার প্রেম করেই ওরা নিজেরাই বিয়ে করেছে, মানে তো পালিয়ে পালিয়ে যেত, তাই জন্যই বিয়ে দিতে হলো। 27শে জুন 2005 আর 2:35 থেকে 2:40 PM এর মধ্যে 2005 2:35 থেকে 2:40 এর মধ্যে শিলিগুড়িতে 2:35 থেকে 2:35 থেকে 2:40 PM PM শিলিগুড়ি। এই আবার শিলিগুড়ি। স্যার বলছি, আমি ছেলেকে কিন্তু আপনার চেম্বারে নিয়ে গেছিলাম, প্রেডিকশন করিয়েছিলাম, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলাম। আপনার প্রেডিকশন এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলাম। ছেলে কিন্তু উচ্ছন্নে চলে যাচ্ছিল, ছেলে একদম উচ্ছন্নে চলে যাচ্ছিল, মানে কাজকর্ম কোনো কিচ্ছু করতো না। ছেলের এখন অনেক পরিবর্তন হয়েছে, প্রচুর পরিবর্তন। ছেলে এখন কাজকর্ম করে এবং ওর মধ্যে যে এত পরিবর্তন তুমি কোন চেম্বারে এসেছিলে বলো তো? তুমি তো বহরমপুরের চেম্বারে আসোনি, বর্ধমানের চেম্বারে এসেছিলাম। এই শিলিগুড়ি সেখানেই আমার এই সাইডে সবাই কেন আমার বর্ধমানের চেম্বারে আসে আমি বুঝতে পারি না। সেখানেই আমার সুবিধে স্যার, মানে যাতায়াত করার সুবিধে যখন মানে ভীষণ রকমের কিন্তু উপকার পেয়েছি এবং ছেলে একদম ছেলের বিয়ে দিয়ে দিলাম। ছেলে প্রেম করছিল, প্রেম করে তার প্রেম করে বিয়ে করেছে। হ্যাঁ, প্রেম করে বিয়ে করেছে এবং পালিয়ে যেত, তার চাইতে বিয়ে দিয়ে দিলাম এবং ছেলের মধ্যে পরিবর্তন বৌমা কিন্তু একদম মানে সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড। পুরোপুরি কি এবং আমার যেটা মনে হচ্ছে এই ইউটিউব বা ফেসবুক, তুমি এখন কোনো কিছু বলো না কিসের মধ্যে করে না করে, মানে এই ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে সে যুক্ত, তাই তো? যুক্ত মানে পুরোটাই যুক্ত এবং সারাক্ষণ ধরে না কি ব্লগিং না কি বলে সেইগুলো করছে, রাস্তাঘাটে বেরিয়ে যাচ্ছে কি সব। কিন্তু এখন প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, এই ক্ষেত্রেও কিন্তু ঝগড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, খুব ঝগড়া। তার কারণ মেয়েটা যা উল্টো পাল্টা পোশাক পরে, উল্টো পাল্টা কমেন্টস, মানে সেটা দেখলে পরে কি বলবো, মানে মানে এমনি সাধারণ মানে বাচ্চা ছেলে মেয়েরা তো এই মেয়েটি পোশাক ঘরের বৌমা বলে মনেই হয় না। এবং আপনি মানে অবাক হয়ে যাবেন যে আমাদের কোনো কথাই শোনে না, ওর হাজবেন্ডের কথা শোনে না। আর আরেকটা স্যার, মানে আপনি পাগল হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন। ওয়েট 1 মিনিট। সরি স্যার, মানে ও এমন কাকে কি বলছো, কোন কথা বলছো, স্থান কাল পাত্র অনুযায়ী বলবে। সরি স্যার, আমি সেরকম ভাবে বলতে চাইনি, মানে আমি বললাম কাকে কি বলছো, কেন বলছো, স্থান কাল পাত্র অনুযায়ী বলবে। স্যার মানে মেয়েটা যা পোশাক পরে, আমি তোমার ইয়ার নই, সরি স্যার, তোমার বৌমার বয়ফ্রেন্ড নই। সরি স্যার, মানে আমি বলতে চাই, সরি স্যার, বেশি কথা। সরি স্যার, তোমাকে ঠান্ডা বললাম কিনা? মাথা গরম করিয়ে দিও না, একদম চুপচাপ থাকো। সরি স্যার, সরি স্যার, আমাকে ক্ষমা করবেন স্যার। তুমি আমাকে কি মনে করো? সরি স্যার, তুমি আমাকে কি মনে করো? আজকের দিনে দাঁড়িয়ে এটাই বিশ্ব সংসারের সাথে চ্যালেঞ্জ করছি, পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে নয়, এই পৃথিবীর মধ্যে নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে এমন কোনো অপোজিট সেক্স নেই যে 1 সেকেন্ডের জন্য আমার শরীরে কাম আনতে পারে। কি বললাম? এমন কোন অপোজিট সেক্স আজকের দিনে জন্মায়নি বা নেই যে 1 মিনিট নয় 1 সেকেন্ডের জন্য আমার শরীরে কাম আনতে পারে। আর যেদিন কেউ এই প্রবণতা আমার মধ্যে নিয়ে আসতে পারবে, সেদিন আমি স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করব। সেদিন যেন আমাকে অন্ধকারে ছুঁড়ে ফেলে দেয়া হয়, সেদিন যেন আমাকে শেষ করে দেয়া হয়। কারোর ক্ষমতা নেই। আমি আজকের দিনে চ্যালেঞ্জ করলাম, তুমি আমাকে বলা করাচ্ছ তাই বলছি এই সমস্ত কথা। আমি আজকের দিনে এই সারা বিশ্বের অপোজিট সেক্সের সাথে চ্যালেঞ্জ করলাম, 1
সেকেন্ডের জন্য কেউ যদি আমার শরীরে কাম নিয়ে আসতে পারে, ভুলভাল কথা। প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে তোমার বৌমার এই যে ব্লগিং না ফ্লগিং কি বলে এই সমস্ত করা, এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, তুমি কাকে দোষ দেবে আমি বুঝে উঠতে পারছি না। আর বিশেষ করে নারীকে আমি সম্মান করি, প্রত্যেকটি মহিলাকে আমি মা সম্বোধন করি, তার এই প্রবণতাকে অফ করা ভীষণ প্রয়োজন। যারা তাকে কোনো কমেন্টস করছে বা কোনো নেগেটিভ কোনো কথা বলছে বা ফোন করছে, যাই করছে, মেসেঞ্জারে হ্যান্ডজান যাতেই যাই কিছু করুক না কেন, কারা দায়ী এটা জানা কিন্তু ভীষণ প্রয়োজন। আমরা যখন ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে এক কাপ চায়ের সাথে যখন নিউজ পেপার নিয়ে বসছি, পাপোশের বিজ্ঞাপন, সেখানে একটা নগ্ন মেয়ে শুয়ে রয়েছে, তার পিঠ পরিষ্কার দেখা যাচ্ছে, ওপেন পিঠ। আমরা তো দেখেছি। আজকে তুমি 1 কিলো ময়দার একটা প্যাকেট কিনতে যাবে, একটি মেয়ে তৃষ্ণার্তের মতন হাঁ করে রয়েছে আর বলছে আমাকে স্পর্শ করার অনুভূতি পাবেন আপনি এই আটার রুটি খেলে। এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে বাচ্চারা আসবে না? বাচ্চারা কি আমার মতন সংযমী হয়ে গেছে নাকি? তারা যখন দেখতে পাচ্ছে, কি তুমি মোবাইল কেন বলছো, তুমি যদি আমাদের সিরিয়াল দেখো, তুমি যদি ফিল্ম দেখো, তুমি যদি ওয়েব সিরিজ দেখো, তাহলে যৌনতাকে বিক্রি করা হচ্ছে। আবার যদি তুমি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দেখো, তাহলে ওপেন সার্চ করলেই কিন্তু আমি যৌনতাকে দেখতে পাচ্ছি। তারা কি অসুস্থ নাকি? এটা তো নর্মাল জৈবিক কামনা। তাদের তো অপোজিট সেক্সের প্রতি তারই তো প্রভাবিত তারা হবেই। আমি যখন বাচ্চা ছিলাম, আমার এখনো মনে রয়েছে, আজকের দিন দেখে সারা জীবনটা বিচার করলে চলবে না। আমি যখন খুব কম বয়সী ছিলাম, আমাদের একজন লেডি সংস্কৃত টিচার ছিলেন, খুব কম বয়সী। আমার এখনো মনে আছে, আমি প্রথম বেঞ্চে বসতাম, তিনি হঠাৎ করে একদিন সিল্কের শাড়ি এবং হাফ কাটা ব্লাউজ পরে এলেন এবং শ্যাম্পু করে চুলটা খুলে এসছেন। তিনি যখনই ঢুকলেন তখন মনে হলো আমার চারিপাশটা যেন সমস্ত কিছু, এই পৃথিবীটা থেমে গেছে। যখন পাখার হাওয়াতে তার চুলটা সামনে পড়ছে, সে চুলটা সরিয়ে হাসতে হাসতে আমাদের বোঝাচ্ছে, তখন মনে হচ্ছে জগৎ সংসারটা রঙিন হয়ে গেছে। আমি আস্তে আস্তে ঝাপসা দেখছি সবকিছু। আমি আমার পাশের বন্ধুকে বললাম যে কি বুঝছিস? সে বলছে কিচ্ছু বোঝার দরকার নেই, উপভোগ করে যা, এনজয় করে যা, দেখে যা। তাহলে আমাদের সেই সময়টা, সাদা কালো জগতেও সেই সময়টা ছিল। তাহলে নারীদের সংযত হওয়া প্রয়োজন। আজকের দিনে যদি আমি প্রশ্নবোধক চিহ্ন যদি ছুঁড়ে দিই, নারীকে ভোগ্যপণ্য বানানোটাকে, নারীর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অপোজিট সেক্সকে আকর্ষণ করার মূলে কে? আজকের জগৎ সংসারটা উচ্ছৃঙ্খল হয়ে যাবার মূলে কে? কাম প্রবণতাকে পুরুষের মধ্যে অতিরঞ্জিত ভাবে বাড়ানোর মূলে কে? এই প্রশ্নগুলোর উত্তর যদি পেয়ে যাও, তাহলেই তুমি বুঝতে পারবে যে আলটিমেট কে দায়ী। আমি এখানে কে পুরুষ কে নারী এই সমস্ত নিয়ে কোনো কথাই বলবো না। কেমন? তাকে আমার কাছে আসতে হবে, আমার নিয়ম মেনে সে চলতে পারলে ভালো। আমার কাছে আসতে হলে আমার কাছে স্যারেন্ডার করতে হবে, তোমার ছেলে যেমন স্যারেন্ডার করেছিল। ফালতু ভুলভাল কথা বলছি, একদম সময় নেই। 25 মিনিট হয়ে গেছে, ভাবলাম প্রোগ্রাম শেষ করবো তাড়াতাড়ি। দুই একটি কথা বলতে চাই গুরুদেব, মানে আমি কনফিউশনের মধ্যে রয়েছি, তাই জন্য দুই একটি কথা বলতে চাই। আমার মাসির মেয়ে আপনার চেম্বারে গিয়েছিল মে মাসের শেষ দিনে, যেদিনকে ফরিয়াপুকুরের চেম্বার ছিল। আপনার প্রেসক্রিপশন আমি দেখিয়ে দিতে পারি ওদের কাছ থেকে নিয়ে। সেই দিনকে আমার পিতার 8ম মৃত্যুবার্ষিকী ছিল। সেদিনকে আমি আপনার মারাত্মক ভক্ত। আপনি হয়তো এই মুহূর্তে
বুঝতে পারছেন, ভীষণ ভক্ত। আপনার ছবি আমার কাছে আছে এবং আপনাকেই আমি ঈশ্বর বলে মনে করি। আমি আপনাকে ডেকেছিলাম সেদিন, আপনি আমার বাড়িতে এসেছিলেন। অষ্টম মৃত্যুবার্ষিকী আমার বাবার ছিল। আপনার সাথে আমি কথা বলেছি, আপনাকে প্রণাম করেছি, আপনাকে আমি অন্ন ভক্ষণ করিয়েছি। অথচ সেদিন তো আপনার চেম্বার ছিল, সেদিন আপনার চেম্বারে শোনো। কিভাবে আমি এটা তোমার, তুমি আমাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, দুজনে ভক্তি আছে তোমার, তাই এটা একটা ইমোশন। থাকতে পারে, আমি কনফিউশন। আমি অত্যন্ত সাধারণ, একদম ছাপোষা একজন মানুষ, লড়াকু একজন মানুষ। আজকের দিনেও স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই কাহিনীটা আমার জীবনে চলছে। একজন মানুষ দু জায়গায়। আমি এই ব্যাপারে কোনো কিছুই বলবো না, তুমি বললে আমি শুনলাম, এইটুকুই যা। কিন্তু আমি আবার বলছি, আমি মিরাকেল, ম্যাজিক এইগুলোতে বিশ্বাসী নই, অলৌকিকতাতে বিশ্বাসী নই। প্রভু কি কেমন? রাখলাম ফোন। আমি বিশ্বাস করি যে আমাদের জীবনের একটাই মন্ত্র হতে পারে, সেটা হচ্ছে ফাইট, ফাইট এবং ফাইট। এ ছাড়ার কিচ্ছু নয়। আজকের মতন এইটুকুই, নমস্কার।